আবারও আর্থিক খাত রক্ষাকারীর ভূমিকায় আমানতকারী। সবল ব্যাংকমুখী সঞ্চয়কারীরা 2 অঙ্কের ঘরে সুদ হার, গ্রাহকের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের। ড্রাইভিং লাইসেন্স বিতরণে ধীরগতি, গ্রাহক ভোগান্তি চরমে। ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো আটকা 7 লাখ। ব্যাকআপ কার্ডে সংকট সামলানোর চেষ্টা। পানিতে জাফাই তখন একটু একটু জ্বালাফোড়া করে। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। জলবায়ু পরিবর্তনের ছোবলে দেশের উপকূল, অতিবৃষ্টিতে চিংড়ি ও লবণ চাষে ব্যাপক ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে দিশেহারা মানুষ। রেকর্ড করা স্বর্ণের দামে বড় পতন, টানা 4 দফায় ভরিতে কমেছে 23,500, নেমেছে 1,93,809 টাকায়। বিশ্ববাজারের প্রভাব বলছে বাজুস। এবং ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে 14,000 কর্মী বরখাস্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ, দাবি কর্তৃপক্ষের। ভবিষ্যতে আরও ছাঁটাই হওয়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আর্থিক খাতের দুরাবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা, ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রফতানি আয় এবং রেমিটেন্সে নিরবিচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রেখেছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। ব্যাংক এবং ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা দেখলাম যে আমানতের সুদের হার কিন্তু দীর্ঘ 17 মাস পর এই যে বেড়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিন্তু দেখুন, এটা একটু আমি আসলে যে এই ব্যাপারটাতে যে খুব পজিটিভলি দেখব সেটা আমি আসলে বলতে পারছি না, মানে একটু ব্যাখ্যা করার দরকার আছে। দেখুন,
একটা দেশের ব্যাংকিং সিস্টেমে আমানতের হার বাড়ে, মানে আমানতের গ্রোথ বাড়ে যখন আপনার মানি সাপ্লাই বাড়ে, যে আমাদের M2 যেটাকে বলি আমরা, সেটা যখন বাড়ে। সেটা বাড়ানোর আসলে এক সেন্সে মেকানিজম হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে বিভিন্নভাবে টাকা পাম্প করতে হয় সিস্টেমে। সেটা তারা ডলার কিনেও করতে পারেন, অথবা সরাসরি ব্যাংকিং সিস্টেমকে লোন দিয়েও করতে পারেন, সেভাবেও করতে পারেন। আপনি যদি উল্টো দিকে যে জিনিসটা চিন্তা করেন, যে এভারেজ ইন্টারেস্ট রেট বাড়ার কারণটা কিন্তু হচ্ছে সাম অফ দ্য উইকার ব্যাংকস তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি ইন্টারেস্ট কালেক্ট করতে চাচ্ছেন, যার ফলে অন্যান্য ব্যাংক যারা ধরেন যে ভালো ব্যাংক যারা, তাদেরকেও আসলে ইন্টারেস্ট রেট বাড়াতে হচ্ছে। এটার নেট রেজাল্ট হচ্ছে ব্যাংকগুলোর ইন্টারেস্ট কস্ট বেড়ে যাবে এভারেজ ব্যাংকিং সিস্টেমে। সেটা যে খুব খারাপ তা কিন্তু না, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে গত সেপ্টেম্বর পর্যন্ত যে মানে অগস্ট পর্যন্ত যে হিসাবটা আমরা পাই, তাতে দেখা যায় যে ব্যাংকগুলোর গড় ইন্টারেস্ট কস্ট যেটা গড় কস্ট হচ্ছে আবার 6.5% লেভেলে, যেখানে তাদের মোট লেন্ডিং কস্ট হচ্ছে আবার এভারেজ লেন্ডিং কস্ট হচ্ছে 12.5 লেভেলে। সো এই যে 6% নেট ইন্টারেস্ট মার্জিন, আমি মনে করি এটা এক্সেসিভ। মানে নর্মাল অবস্থায় বাংলাদেশের হিস্ট্রিতে যদি দেখি আমি গত 10-15 বছরে এটা 3 থেকে 4% ওয়াজ দ্য নর্মাল। এক্সট্রিম কেসে আমরা 5% দেখেছি। সেই হিসাবে 6% নেট ইন্টারেস্ট রেট কিন্তু ইজ অ্যাকচুয়ালি কোয়াইট হাই, এবং এটা হওয়ার কারণটা হচ্ছে একদিকে যেমন আমানতকারীদের জন্য একটা বড় শঙ্কার জায়গা ছিল যে দুর্বল ব্যাংকগুলোতে টাকা রাখলে সেটা ফেরত পাওয়া যাচ্ছে না। সো তারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে প্রথম সুযোগে এই দুর্বল ব্যাংক থেকে বের হয়ে ভালো ব্যাংকে চলে যেতে। এটা একটা বড় ফ্যাক্টর। সো যেইটা আবার আপনি মার্কেটে দেখবেন যে ভালো ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট কিন্তু ইউজুয়ালি সবচেয়ে কম থাকে, যেখানে আপনার সবচেয়ে হাই ইন্টারেস্ট থাকে সবচেয়ে খারাপ ব্যাংকগুলোতে। ইনফ্যাক্ট আমরা তো জোকিংলিও বলতে পারি কনজিউমার হিসাবে যে যেই ব্যাংক খুব আনসাস্টেনেবল লেভেলে ডিপোজিটে ইন্টারেস্ট দেয়, সেইখানে আসল টাকা রাখলে আসল ফেরত পাওয়া যাবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহের অবকাশ তৈরি হয়। মাঝখানে তো আমরা এই বিষয়ে শুনছিলাম যে অনেকেই ব্যাংকে টাকা রেখে টাকা ফেরত পাচ্ছিলেন না, এরকম অভিযোগ করছিলেন। তারপর রাজনৈতিক কারেক্ট। আপনি যদি দেখেন যে গত এক বছর, বিশেষ করে এক বছর এটা খুব এক্সট্রিম কেস দেখেছি, তার আগে থেকে কিন্তু আমরা জিনিসটা দেখছি যে ব্যাংকগুলো খুব দুর্বল হয়ে গেছে, যাদের এনপিএল কিংবা কুঋণের পরিমাণ এক্সেসিভ 70% 80% লেভেলে, তাদের আসলে দেখা যাচ্ছিল যে তারা তাদের কর্মচারীদের বেতনও দিতে পারছিলেন না। সেই অবস্থায় ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়াটাও তাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। দেয়ার আর ইনস্ট্যান্সেস যেখানে আমরা দেখেছি যে আমানতকারীরা যাদের নিজের টাকা যখন ব্যাংকে আছে, সেটাও যখন তারা উইথড্র করতে যাচ্ছেন দৈনিক 5,000 টাকার বেশি পাচ্ছেন না। এটা অত্যন্ত মানে খুব দুঃখজনক একটা ব্যাপার আমি বলবো, যে কারণ এই ধরনের ব্যাংক রান হলে এগুলোর রেজলিউশন করাটা আসলে যত তাড়াতাড়ি করা সম্ভব ততটাই ভালো হয়। এক্ষেত্রে কি আমানতকারীরা মানে ব্যাংকের দিকে বেশি ঝুঁকছে, অন্যদিকে যে বন্ড অথবা সঞ্চয়পত্র এগুলোর প্রতি কি তাদের আগ্রহটা কমে যাচ্ছে কিনা? গত কয়েক বছরে যেটা হয়েছে যে সঞ্চয়পত্র বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে সঞ্চয়পত্রের আপনার নিউ সাবস্ক্রিপশন খুব ড্রাস্টিক্যালি কমে এসেছিল। আমরা দেখেছি যে এটা বোধহয় 2022-23 থেকে যদি আমি বেঞ্চমার্ক করি, প্রায় 1/3 কিংবা হাফ লেভেলে নেমে এসেছিল সঞ্চয়পত্রের পরিমাণ। সঞ্চয়পত্র কিন্তু এখন আসলে বাজার ভিত্তিক না করলে এটা হবে একটা মার্কেটে ডিস্টরশন ক্রিয়েট করে। সো কিছু রেস্ট্রিকশন সঞ্চয়পত্রে এখনও আছে। আবার অন্যদিকে যদি আপনি বন্ড মার্কেটের কথা চিন্তা করেন, যে ট্রেজারি বিল কিংবা অন্যান্য যে কর্পোরেট বন্ডস কিংবা ব্যাংক বন্ডস আছে, এগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে অ্যাক্সেস করাটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এগুলো মেজরিটি আপনার কর্পোরেট মানে স্টক মার্কেটেও যেমন পাওয়া যায় না, আবার তেমনি সেন্ট্রাল ব্যাংকে যে ট্রেজারি বিল, এটা কেনাটাও আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ, বিশেষ করে ক্ষুদ্র আমানতকারীদের জন্য। এইসব অসুবিধাগুলোর জন্যই তো ব্যাংকের দিকে এখন বেশি ঝুঁকছেন গ্রাহকরা। আমি মনে করি এটা এখনো হয়নি, কিন্তু যেটা হয় যে মানুষ ব্যাংকে টাকা রাখে যখন আসলে অন্য কোনো অপশন নেই। মানে ইনভেস্টমেন্টের জন্য আপনি যেমন যদি এই মুহূর্তে দেখেন যে অন্যান্য যে অ্যাসেট ক্লাসেস, যে সেটা জমি বলি কিংবা আমাদের রিয়েল এস্টেট বলি কিংবা অন্যান্য যে ইকুইটিস বলি, কোনো মার্কেটেই কিন্তু আসলে এই মুহূর্তে খুব একটা স্টেবল অবস্থায় নেই। ফলে আমানতকারীরা যেভাবে বলি যে মানুষের যা আয় হচ্ছে তার পুরোটাই কিন্তু আসলে ব্যাংকিং সিস্টেমে থেকে যাচ্ছে, কারণ এটার বাইরে যে ইনভেস্টমেন্টের অপশনগুলো সেটা খুব বেশি চালু হচ্ছে না। আবার এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখুন যে রিয়েল এস্টেটে যদি ইনভেস্ট করেন আপনি যার কাছ থেকে কিনছেন
তিনিও কিন্তু আসলে ব্যাংকিং সিস্টেমেই টাকাটা জমা দিচ্ছেন। ফলে যেটা হচ্ছে যে সিস্টেমে মানি সার্কুলেশন বাড়লে কিন্তু অন্য অ্যাসেট ক্লাসে বাড়ুক বা না বাড়ুক, ব্যাংকিং সিস্টেমে কিন্তু ডিপোজিট বাড়বেই। এক্ষেত্রে কি যারা ব্যবসায়ীরা আছেন তারা কি সুযোগ সুবিধা ভোগ করছেন কিনা আপনি কি মনে করেন, বা সহজ শর্তে তারা ঋণ পাচ্ছেন কিনা? সহজ শর্তে তো ঋণ পাওয়া যাচ্ছেই না। আপনি যদি অন্য দিক থেকে জিনিসটা বলি আপনাকে আমি, যে আমাদের যে এনপিএল যে 5 লক্ষ কোটি টাকার উপরে বেড়ে গেছে, এটার একটা বড় অংশ এসছে সাধারণ ব্যবসায়ীরা কিন্তু তারা যে ঋণগুলো নিয়েছিলেন, বিশেষ করে চলতি ঋণ, ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যে ঋণগুলো নিয়েছিলেন, সেটা ফেরত দিতে হিমশিম খাচ্ছেন। এটার কারণটা একটু ব্যাখ্যা করা দরকার আছে। আপনি যদি পুরো বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে যদি একটা ব্যালেন্স শিট একটা কোম্পানি হিসেবে চিন্তা করেন, আপনি দেখবেন যে ওখানে সেলস স্ট্যাগনেট করে গেছে, সেলস খুব কম মাত্রায় বাড়ছে, ভলিউম ড্রাস্টিক্যালি কমে গেছে, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে এটা 25-30% লেভেলেও কমে গেছে। আবার অপারেটিং কস্ট, আপনার অপারেটিং কস্টের মধ্যে এনার্জি কস্ট, স্যালারিজ, ইম্পোর্ট কস্ট সমস্ত কিছুই সিগনিফিকেন্টলি বেড়েছে। আচ্ছা, এর ফলে যেটা হয়েছে যে অপারেটিং মার্জিন খুব সাবস্ট্যান্সিয়ালি কমে গেছে, এবং তার উপরে যখন ইন্টারেস্ট রেটটা আপনার যখন 15% লেভেলে, 12 থেকে 15% লেভেলে চলে গেছে, সেইটার নেট রেজাল্ট হচ্ছে যে আমাদের যে নেট ইনকাম সেটা খুব ড্রাস্টিক্যালি কমে গেছে, প্রায় ক্ষেত্র বিশেষে 15 থেকে 20% লেভেলে কমে গেছে। এটার একটা ইন্ডিকেটর পাওয়া যাচ্ছে যে আমাদের যে গ্রস ইনভেস্টমেন্ট যেটা প্রাইভেট সেক্টর থেকে, সেটা কিন্তু খুব বড়োভাবে কমে গেছে, প্রায় 25-30% কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটার এখনো অ্যাকুরেট ইনফরমেশন আমরা এখনো পাইনি। সো এই পরিস্থিতিতে আসলে ব্যবসা বাণিজ্য যদি বলি যে বড় ধরনের চাপের মুখে আছে, এবং যেহেতু গ্রোথ একটা কমে একটা স্ট্যাগনেন্ট লেভেলে চলে এসছে, আমাদের কিন্তু ইকোনমি গত 10-15 বছর আপনার প্রায় 6 থেকে 8% লেভেলে গ্রো করেছে, সেটা এখন প্রায় 3 থেকে 4% লেভেলে নেমে আসছে। সো এই যে হাফ রেটে গ্রো করছে, এটার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং তার থেকেও আমি যেটা মনে করি সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে, যেহেতু ইনভেস্টমেন্ট কমে এসছে, আগামী 2-3 বছর কিন্তু গ্রোথ বাড়ার কোনো মেকানিজম আমাদের হাতে নেই। সো 2026-এ গিয়ে যদি আপনার নতুন করে আমরা ইকোনমিক পলিসিজ এবং ইনসেন্টিভস যদি দিতে না পারি, আমরা কিন্তু এই লো গ্রোথের সাইকেল থেকে বেরোতে পারবো না। আমরা অনেকগুলো নেতিবাচক প্রভাব সম্পর্কে জানলাম, ইতিবাচক প্রভাব কি কিছু আছে আপনি কি মনে করেন? ইতিবাচক প্রভাব আসলে এই অবস্থায় যদি আপনি ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট থেকে চিন্তা করেন, ইতিবাচকের একটা মাত্র ইন্ডিকেটরে আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের কারেন্সি স্ট্যাবিলাইজ করেছে কিছুটা। কারণ আমাদের যে এক্সটার্নাল শক যেটা ছিল, যেটা আমি যেটা বলবো যে আপনি রাশিয়া ইউক্রেন বলি আমরা ঠিকই, বাট এটার সাথে রাশিয়া ইউক্রেনের বিশেষ কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে যে দেখুন 2022 সালের এপ্রিল মাসে যুদ্ধ শুরু হয়, ফেব্রুয়ারি মাসে, এবং এপ্রিল মাসে মোটামুটি পৃথিবীর সবকটা বড় সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করে, এবং এটার ফলে কিন্তু একটা গ্লোবাল ক্রেডিট কন্ট্রাকশন হয়েছে। আমাদের জন্য কিন্তু এফএক্স ক্রাইসিসের একটা বড় কারণটাই ছিল এই ইন্টারেস্ট রেট বাড়ার ফলে একদিকে যেমন টাকা ডিভ্যালুয়েশন করতে বাধ্য হয়েছি আমরা, কারণ ডলারের দাম বেড়ে গেছে গ্লোবালি। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের যে ক্রেডিট ফ্লো ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে আমরা বিভিন্ন ব্যাংকের অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্ট করে যেই ফান্ডিংটা নিতাম, আমরা চলতি ঋণটা নিতাম, সেটা সাপ্লাই ড্রাস্টিক্যালি কমে গেছে। সো এই দুই কম্বিনেশনের এফেক্টটা কিন্তু মোটামুটি 2024 নাগাদ আমাদের পুরোপুরি এসে গেছে, এবং এর ফলে যেটা দেখবেন যে 2024-এর পর থেকে আমাদের রিজার্ভ কিন্তু রিলেটিভলি স্টেবল ছিল। কিন্তু এই যে এই স্টেবিলিটি দ্যাট কেম অ্যাট এ সিগনিফিক্যান্ট কস্ট, কারণ আমাদের তো এটা করতে গিয়ে আমাদের যেটা হয়েছে, আমাদের ম্যাসিভলি ইম্পোর্ট কম্প্রেশন করতে হয়েছে। আমাদেরকে যেহেতু টাকা ডিভ্যালু হয়েছে, বড় ধরনের ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়েছে আমাদের উপরে। সো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি এখন স্টেবল হয়েছে। আমাদের রিজার্ভ বহুদিন আপনার 20 বিলিয়নের ঘরে আটকে ছিল, সেটা এখন 31 বিলিয়নের লেভেলে এসছে। আমাদের রিজার্ভের আমাদের কারেন্সি মোটামুটি 120-22 টাকা লেভেলে স্টেবল আছেন অনেক দিন ধরে। যদিও একটা পয়েন্টে বাংলাদেশ ব্যাংকে আসলে ডলার কিনে রেটটাকে সাপোর্ট করতে হয়েছে। আমানতের সুদ হার যেমন বেড়েছে, এক্ষেত্রে তো ঋণের সুদ হারও বেড়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যদি একটু বিস্তারিত বলেন? দেখুন, আমানতের ঋণের সুদ হার বাড়লে সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কমে আসে, এবং অনেক ব্যবসায়ী তখন আর ফিজিবল থাকে না। ফলে যেটা হয় যে ইকোনমি কিছুটা হলেও ছোট হওয়ার একটা চাপ তৈরি হয়। আমানতের সুদ বাড়লে স্ট্যান্ডঅ্যালোন খুব একটা যে বড় ডিফারেন্স হয় তা কিন্তু না। ব্যাপারটা এমন না যে বাংলাদেশের ইতিহাসে আমি এটা আমার নিজেরই দেখা যায়, বাংলাদেশের ইতিহাসে ইন্টারেস্ট রেট বাড়লে আপনার যে ব্যাংকের ডিপোজিট অনেক বেশি বাড়বে, ব্যাপারটা কিন্তু তা না।
আমাদের যেটা হয় যে বাংলাদেশে আপনার ইনকাম বাড়লে ডিপোজিট বাড়ে, মানি সাপ্লাই বাড়লে ডিপোজিট বাড়ে, এটা একদম ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হয়। কিন্তু ইন্টারেস্ট রেট বাড়লেই যে আপনার ব্যাংকিং সিস্টেমের ডিপোজিটের রেট খুব বাড়বে, ডিপোজিটের পরিমাণ খুব বাড়বে ইকোনমির তুলনায়, সেটা কিন্তু হয় না। জনাব আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আশরাফ আহমেদের সঙ্গে। নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের সংখ্যায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপির সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। দরপত্রে অংশ নেয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ে কাজ চলছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এমএসপি। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। স্মার্ট কার্ড ছাড়া এখন ভিসা ওকালা হইতেছে না, সেটির সমস্যা। এখন ওরা কিছু বলতে আসে না। এখন আমাদের মেডিকেল এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে, এখন আর আছে 1.5 মাস। এর ভিতরে যদি না পাই তাহলে তো আমার এই ভিসা এটা কোনো কাজ হবে না, যাইতে পারবো না। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য ই লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। এমএসপিপিএল তারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো, তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি, আমরা বাইরে কোম্পানিকে অ্যালাউ করিনি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। আমরা ইন্টিগ্রেশন করব যাতে আমাদের বিভিন্ন এমবাসি যারা আছে তাদের সাথে তারা যাতে আমাদের থেকে সার্ভিসটা যথাযথভাবে পেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি বেড়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপি, বাপি, আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যে বন্দরে এখান থেকে গত 2-3 মাস আগে মাত্র 100-150 গাড়ি আমদানি হতো, সেখানে বর্তমানে আমদানি হচ্ছে 250, অনেক সময় প্রায় 300-র কাছাকাছি চলে গেছে আমদানি পণ্য বাহী ট্রাকের সংখ্যা। এই আমদানি বাড়ার সাথে সাথে বেড়েছে এখানকার রাজস্ব আদায়, এখানে বেড়েছে কাজের পরিধি। তার উপরে বিশেষ করে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে, এই বন্দর দিয়ে যে চাল আমদানি হচ্ছে, এই বন্দর দিয়ে প্রতিদিন শত শত মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এই কাঁচা মরিচ আমদানির কারণেই কিন্তু বাংলাদেশে
যে মরিচের দাম 400 টাকা কেজিতে দাঁড়িয়েছিল সেই মরিচের দাম কমে 100 টাকায় নেমেছে শুধুমাত্র ভোমরা বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির পরে। প্রতিদিনই শত শত মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হচ্ছে শত শত টন চাল। এই চাল আমদানির সাথে সাথে আপনার প্রতিটি পণ্যই এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে এবং কাজের পরিধি বাড়ায়। শ্রমিক কর্মচারী, C&A কর্মচারী তারাও খুশি প্রকাশ করেছে এবং আমাদের কাছে কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বন্দর দিয়ে যদি কাস্টম হাউস রূপান্তরিত হয়েছে, কাস্টম কমিশনার পদায়ন হলে এই বন্দরের অবস্থা আরো পাল্টে যাবে, এই সাতক্ষীরার দৃশ্যপটই পাল্টে যাবে বলে জানিয়েছে ব্যবসায়ী, আমদানিকারক এবং কাস্টম কর্তৃপক্ষ। এই ছিল ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ চিত্র। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। কক্সবাজারের চকরিয়ার উপকূলবর্তী একটি গ্রাম ফাইল্লাপাড়া। সমুদ্র উপকূলবাসী এই গ্রামগুলো বছরের পর বছর টিকে আছেন নোনা পানির সঙ্গে লড়াই করে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আয়শা সিদ্দিক সামিয়া। মাথা উঁচু করে থাকা ছোট্ট যে গ্রামটি দেখা যায়, নাম তার ফাইল্লাপাড়া। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোনা পানির মাঝেই বসবাস এখানকার মানুষের। এ গ্রামেই বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আলম শাইক। জীবিকার তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে সাগরের নোনা জলে। ত্বক হারিয়েছে স্বাভাবিকতা। নষ্ট হয়ে যাইতে তো কেমন নষ্ট হইলে তো দোয়া ভালা করা হইতে। বাতাসে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি থাকায় এই অঞ্চলে সূর্যের উত্তাপ গায়ে লাগে খুব বেশি, অনেকটা চামড়া পুড়ে যাবার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার মুখে এই অনুভূতির কথা শোনা গেছে। বন্ধুরা মিলে যদি খেলাধুলা করে পানিতে জাফাই, তখন একটু একটু জ্বালাফোড়া করে পানিতে। বেশি কষ্ট হয়, গরম লাগে। শুধু স্বাস্থ্যেই নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতেও। কক্সবাজার চকরিয়ার এই অঞ্চলটির প্রধান জীবিকা নির্বাহের উৎস লবণ চাষ এবং মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা দেয় এই অঞ্চলটির মাছ চাষে প্রভাব পড়েছে। লবণও কম পাইছি, আর এবছর মাছের সংখ্যা খুবই কম। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। এগুলো যদি উৎপাদন নইলে তাহলে চলিতার না মানুষ চায় না, তো দুর্ভাগ্য যার কই। চিংড়ি কিংবা লবণ উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে তা প্রভাব ফেলবে বলে জানান অর্থনীতিবিদরা। অন্যদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়বে আর্থিক ক্ষতি ও নানা ধরনের রোগের আক্রমণ। সুন্দরবনকে কেটে তারা এই ঘেরগুলো বানিয়েছে। প্রচণ্ড গরমের সাথে ফসলের ফলনেরও সম্পর্ক আছে। রোগবালাই বাড়বে, পোকামাকড় বাড়বে, ভেক্টরবর্ন ডিজিজ বাড়বে, ডেঙ্গু বাড়বে, ম্যালেরিয়া বাড়বে। আনএক্সপেক্টেড জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় এলাকা থেকে যে চিংড়ি উৎপাদিত হয় সেটা আমরা বিদেশে রপ্তানি করি, কাঁকড়া বিদেশে রপ্তানি করি। অন্যদিকে যে লবণ উৎপাদিত হয় সেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের যে বিদেশের রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিদেশের আয় কমে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে উপকূল ঘেঁষা এই মানুষগুলোর জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। দর্শক, আমরা আজ যেমনটি দেখতে পাচ্ছি, আজ কিন্তু সবগুলো সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং আজ ডিএসই এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক কিন্তু 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5108 পয়েন্টে এবং ডিএসই এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক কিন্তু 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1077 পয়েন্টে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডিএস30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক কিন্তু 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1990 পয়েন্টে। আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে সেগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে 199টি কোম্পানির এবং কমেছে 111টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির।
এছাড়াও দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজ কিন্তু যতগুলো কোম্পানি লেনদেন করেছে মোট শেয়ারের পরিমাণ কিন্তু 176 কোটি টাকা। এবং আমরা এখন চলে যাব দেখতে যে আজ শীর্ষ কোম্পানি কোনগুলো। আজকের শীর্ষ 20 কোম্পানির তালিকা দেখতে আমরা চলে যাচ্ছি। আজকে শীর্ষ 20 কোম্পানির তালিকায় রয়েছে সবার প্রথমেই যেটি শীর্ষ অবস্থানে রয়েছে সেটি আনওয়ার গালভানাইজিং লিমিটেড এবং আনওয়ার গালভানাইজিং লিমিটেডের প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 85 টাকা 40 পয়সা দরে এবং সর্বোচ্চ দাম কিন্তু উঠেছিল 85 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দাম কিন্তু 75 টাকা 10 পয়সা ছিল এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 77 টাকা 70 পয়সা। এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে যে কোম্পানিটি সেটি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং এর প্রতিটি শেয়ার কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 45 টাকা 20 পয়সা দরে এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল 44 টাকা 60 পয়সা দরে এবং এর সর্বোচ্চ দাম কিন্তু 45 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছিল এবং সর্বনিম্ন দাম কিন্তু 44 টাকা 70 পয়সা ছিল। তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের কিন্তু প্রতিটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 24 টাকা 90 পয়সা দরে এবং গতকাল কিন্তু এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল 24 টাকা 20 পয়সা দরে এবং সর্বোচ্চ দাম উঠেছে কিন্তু 25 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দাম 24 টাকা 70 পয়সা দরে বিক্রি হয়েছে। এবং এরপরে আছে ওরিয়ন, এটার সর্বোচ্চ দাম কিন্তু উঠেছে 511 টাকা এবং সর্বনিম্ন কিন্তু 503 টাকা এবং বর্তমানে কিন্তু 506 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এবং গতকাল কিন্তু ছিল 506 টাকা 30 পয়সা দর। এবং পঞ্চম অবস্থানে যেটি রয়েছে সেটি K&Q বাংলাদেশ লিমিটেড এবং এর প্রতিটি শেয়ার কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 444 টাকা 60 পয়সা এবং প্রতিটি শেয়ার কিন্তু সর্বোচ্চ দাম উঠেছিল 498 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন ছিল 442 টাকা 10 পয়সা এবং গতকাল কিন্তু উঠেছিল 439 টাকা 70 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ তথ্য। বর্ষায় পদ্মার নদীর পানিতে বন্যা ও ভাঙন হলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় মরুভূমিতে। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের ডিপিপি একনেকে পাশ হলেই কাজ শুরু হবে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত পদ্মা নদীর ফারাক্কা বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা ও ভাঙনের কবলে পড়েন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে সদর ও শিবগঞ্জ উপজেলার হাজারো পরিবার এরই মধ্যে নিঃস্ব হয়েছেন। বিলীন হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় পদ্মার প্লাবন ভাঙন থাকলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় মরুভূমিতে। দীর্ঘদিন ধরে ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সবগুলো মরুভূমি হয়ে গেল, কেটে কেটে সব শেষ। আমার জমি আর নাই, কোনো পথ নেই, কোনটা বাড়ি ঘর করবো, কোনো জমি জমা নাই, সব নাই। আপনার নদী সকুস্তি হয়ে গেলাম। ভাঙার পর মনে করলেন বাড়ি ভেঙে লেকে 18 কে বরিন কে দিনাজপুর পালিয়েছে। 2 বছর 3 বছর বলছে যে হ্যাঁ নদী বাঁধে দিব করছে। আর কিছু নেই, আমার অসহায় কিছু নেই। এবারে সরকারকে অনুরোধ করছি আমরা বাঁধ চাই। আমরা সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের ডিপিপি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। একটিকে পাশ হলে আগামী বর্ষা মৌসুমের আগে কাজ শুরুর আশা কর্মকর্তাদের। ফসল রক্ষার জন্য, মানুষের ঘরবাড়ি রক্ষার জন্য, বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য আমাদের যে স্থায়ী বেড়িবাঁধ দরকার, তার পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হবে। অনুমোদন হলে পরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং সদরের যে সমস্ত এলাকায় নদী ভাঙন আছে সেই সমস্ত এলাকা নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় 34 কিলোমিটার। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীর আড়তে কমেছে মাছের সরবরাহ, সেই সঙ্গে কমতির দিকে দামও। অন্যদিকে নাটোরে শীতকালীন আগাম সবজি সরবরাহ বাড়ায় দাম কমেছে কেজি প্রতি 1 থেকে 20 টাকা পর্যন্ত।
ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম আড়ত, দরদামে চলে মাছের কেনাবেচা। খালবিলের পানি কমায় রাজশাহী নওদাপাড়া মাছের আড়তে তুলনামূলক কমেছে সরবরাহ, পাশাপাশি মাছের চাহিদা কম থাকায় দামও কমেছে। 3 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে কেজি প্রতি 360 টাকায়, আর 2 কেজি রুই 310 টাকায়। এছাড়া সিলভার কার্প ও মিরকা মাছ কেজি প্রতি 180 টাকা এবং শিং 300 থেকে 320 টাকায় বেচা কেনা হচ্ছে। বিলের মাছ ওঠার জন্য বাজারটা খুবই খারাপ, মোকামের বাজার খুবই খারাপ সব জায়গা। আর্ধেক কমে গেছে। 100 টাকা কেজি মাছ এখন 80 টাকা, 60 টাকা, 50 টাকা কেজি। অন্যদিকে নাটোরে স্টেশন পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। এই কমাটা কমানো আরো কিছু কমা দরকার। মানুষের যে পরিমাণ আয় সেই তুলনায় মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কাঁচামালের দাম। লাউ আর পেঁপের দামটা স্বাভাবিক আর কি, একটু কম আর কি বাজারে। ফুলকপি, বেগুন আর সিম এই তিনটার বাজারই বেশি, এতে আমরা একটু লাভবান, এছাড়া সব তরকারিতে লস। বুধবার স্টেশন পাইকারি বাজারে কেজি প্রতি ফুলকপি 45 থেকে 50 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, শিম 45 থেকে 55 টাকা, পালং শাক 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জয়পুরহাটে বেশি লাভের আশায় হিমাগারে আলু মজুত করে বিপাকে পড়েছেন কৃষক এবং ব্যবসায়ীরা। প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণে 23 টাকা খরচ হলেও বর্তমানে সেই আলু হিমাগার গেইটে বিক্রি হচ্ছে 8 টাকা কেজি দরে। অন্যদিকে সরকারের নির্ধারিত প্রতি কেজি 22 টাকা দরে বিক্রির নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। শাহেদুল ইসলাম সবুজের রিপোর্ট। চলতি বছরের মার্চে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের প্রতিযোগিতায় নামেন। লক্ষ্য ছিল 2024 সালের মতো আলুতে বেশি লাভ করা। সে সময় 65 কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ পড়েছে 1500 টাকার মতো। অথচ সেই এক বস্তা আলু বর্তমানে হিমাগার গেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 510 টাকায়। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরেই আলু উৎপাদনের ভরা মৌসুম। সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে সার, বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা। লাভের আশায় রাখে আমরা আজকে সর্বশান্ত সর্বহারা। আলু আমরা বিক্রি করা পারছি না, তারপরে তো হচ্ছে সারের দাম বেশি, বীজের দাম বেশি। হিমাগারে আসা পর্যন্ত যে খরচ, সেই অনুসারে আমরা আলুর কোনো দামই পাচ্ছি না। এটা নিয়ে আমরা কৃষক সম্পূর্ণরূপে হতাশ। জয়পুরহাটের 5টি উপজেলার 21টি হিমাগারে মৌসুমের শুরুতেই 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও এবছর তার উল্টো চিত্র। হিমাগার কর্তৃপক্ষ বলছে, আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত 50 ভাগ আলু বের করেছেন। জয়পুরহাটে 21টি হিমাগারে প্রায় 1,80,000 মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এখান থেকে আপনার অক্টোবর মাসের প্রায় শেষের দিকে এটা 50% আলু নিচে ডেলিভারি আছে। এখন 10 নভেম্বর বা জায়গা ভেদে 15 নভেম্বর আলু সংরক্ষণের মেয়াদ শেষ হচ্ছে। এখন এই বাকি 50% আলু এই সময়ের মধ্যে কিভাবে ডেলিভারি হবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। 25 সালে যে ধস বা অবনতি, এটা সর্বোচ্চ রেকর্ড করা। এরকম ধস অন্যান্য বছর দেখি নাই। প্রত্যেকটা কোলেস্টোরে 50 থেকে 60% আলু বর্তমান মজুত আছে। ভবিষ্যতে এটা নিয়ে আমাদের স্টোর মালিকেরাও খুব বিপাকে বা শঙ্কায় পড়বে বলে ধারণা করছে। কৃষি বিপণন বিভাগ বলছে, সরকারের বেঁধে দেওয়া প্রতি কেজি আলু 22 টাকায় বিক্রি হচ্ছে না। বিষয়টি তারা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন। কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য কিভাবে এই হিমাগার গেটে কেজি প্রতি আলুর মূল্য 22 টাকা কার্যকর করা যায়, এই বিষয়ে কৃষি মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেলে সেই অনুসারে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। কৃষি বিভাগের তথ্য মতে 2024 সালে জয়পুরহাটে 38,950 হেক্টর জমিতে 10,61,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। রাজধানীর গুলশানে সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির উদ্দেশ্যে যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, তার আগে সংস্কার কমিশন 6টা গঠন করা হয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশনস এবং তাদের রিকমেন্ডেশন, জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসেছে সবগুলো মিলে একটা কম্পাইলড রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐকমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে
সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে, সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে। বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে। এই ছিল প্রস্তাব। 31শে জুলাই দ্বিতীয় দফের আলোচনা শেষ করার পরে যখন জুলাই সনদ প্রায় পাকাপোক্ত হলো এবং প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বিষয়ে ঐকমত্য হলো, সেই দিন হঠাৎ করে বললো এটা বাস্তবায়নের জন্য দুই একটা দলের পক্ষ থেকে বলা হলো বাস্তবায়নের জন্য আইনানুগ ভিত্তি চাই, বাস্তবায়নের গ্যারান্টি চাই। তা আমরা বললাম ঠিক আছে, সনদ প্রণীত হোক, বাস্তবায়নের উপায়, আইনানুগ ভিত্তি, গ্যারান্টির জন্য কি করা যায় সেই জন্য আরও আলোচনা হতে পারে। তারপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম, আরও অনেক দিন আলোচনা হলো। আলোচনার পরে নির্ধারিত হলো, আমিই প্রস্তাব দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে এই জুলাই জাতীয় সনদ প্রণীত হোক, সেটা বাস্তবায়নের জন্য আমরা একটা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে গেজেট নোটিফিকেশন করতে পারি, তার ভিত্তিতে এগুলো গ্রহণ করার পক্ষে জাতি আছে কি নাই, জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নে গণভোট হতে পারে, একই দিনে হতে পারে, এবং সেই গণভোট কেন একই দিনে হবে সেই যুক্তি আমরা দিয়েছিলাম যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে, যেহেতু প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসবে এবং একই দিনে একই খরচায় একই আয়োজন হয়ে যাবে ছোট্ট একটা ব্যালটের মাধ্যমে, আমরা তখন সেই প্রস্তাব দিয়েছিলাম। দুই একটি দল বাদে বাকি সবাই সেই প্রস্তাবে একমত ছিল এবং তারপরেও সেটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনার জন্য কয়েকটি দল বলল সরকার সেটা পরে আরও আলাপ আলোচনা করবে। জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে দুই দিকেই ওপেন রেখে তাদের সুপারিশ দিয়েছে, আগে অথবা পরে গণভোট হতে পারে এই ইস্যুর উপর। এখন মূল প্রশ্ন সেটা নয়, যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐকমত্য কমিশনে ঐকমত্য হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট সার্টেন পয়েন্টসে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো তারা ইশতেহারে, নির্বাচন ইশতেহারে উল্লেখ করবে। আপনারা দেখুন সেই ছাপানো বই যেটা আছে সেই ইশতেহারে উল্লেখের পরে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় সেগুলো তারা সেভাবে বাস্তবায়ন করবে। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না, এবং যে সমস্ত প্রস্তাব নির্বাচন কমিশন থেকেও একটা অধ্যাদেশে আরপিওতে এসছে তাতেও আমরা লক্ষ্য করেছি যে উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের একটি অনালোচিত প্রভিশন সেখানে অন্তর্ভুক্ত করে আরপিও অর্ডিন্যান্সটা পাস হয়েছে, সেটা এখন অর্ডিন্যান্স হওয়ার অপেক্ষায় আছে। যেমন জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জোটের যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকেরই নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই, তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম গুলশানে, বক্তব্য রাখছিলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রশ্ন আসলে আমাদের প্রশ্ন থাকলে ইউসুফ আশরাফ ভাই তাই আসলে প্রশ্ন উত্তর দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমি ইউসুফ আশরাফ ভাই প্রশ্ন উত্তর দেবেন। হ্যাঁ,
প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে। আমি মামুনুর রশিদ, আমি ডেইলি স্টার থেকে বলছিলাম, আগামীকালের যে কর্মসূচিটা আছে সেখানে কি আপনারা সবাই মিলেই যাবেন? অর্থাৎ হচ্ছে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়া যাবে, আলাদা আলাদা ভাবে যাওয়া হবে, আলাদা আলাদাভাবে যাওয়া হবে। যোগবদ্ধ আর তো কোনো প্রশ্ন নাই নাকি? ওকে, ধন্যবাদ। প্রশ্ন জিজ্ঞেস করি আমি মহাসচিব সারা বাংলা কাছে করি। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন যে রিপোর্টটা দিছে এখানে এক জায়গায় বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনেও করা যাবে বা আগেও করা যাবে, আর পিআর এর ব্যাপারে বলছে উচ্চ পক্ষের পিআর হবে ভোটের পরে, নিম্ন পক্ষে কোনো কিছু বলে না। এখানে আপনাদের তো মূল দাবি হচ্ছে নিম্ন পক্ষের পিআর, তো এই ব্যাপারে কি বলেন? আর ওই যে গণভোটটা আপনারা 2 দিনের কথা কেন বলেন? একদিন এক জায়গায় বললে তো ভালো হতো, এটা নিয়ে তো একটা ঝামেলা লাগাচ্ছে। আশরাফ ভাই বলেন। এখানে গণভোটের বিষয় যেটা, এটা আমরা আগে হইতে বলে আসছি যে গণভোট নির্বাচনের আগে বিশেষ করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। তার কারণ জুলাই সনদ হইল সংস্কারের সবচেয়ে মূল বিষয়। এটা যদি জাতীয় নির্বাচনের সাথে দেওয়া হয় তাহলে গণভোট কিন্তু মানে পিছনে পড়ে যাবে। ওই সময় প্রত্যেক দল তার নিজের মার্কার ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই সনদ এটা আপনার দেখা যাবে যে এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা এখন আমাদের দাবি। এবং আমরা এর পরেও যদি সরকার এটা না মানে, ঐক্যমত কমিশন দুইটা কথা যেটা বলছেন এটা আসলে ওনারা এটা ঠিক করেন নাই। তার কারণ যেখানে আলাদা একটা গণভোটের কথাও বলছেন, আবার বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে করার জন্য, এটা কিন্তু আসলে যৌথ একটা মানে প্রস্তাব বা সুপারিশ, এটা আসলে গ্রহণযোগ্য না। এই জন্য নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর পিআরের বিষয় যেটা, আমরা এখানে যে 8 দল আছে, 8 দলের মধ্যে দুই মতের আছে। আমাদের মধ্যে পিআর, যেমন বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে পিআর চায় না, কিন্তু জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআরের নির্বাচনের পক্ষে আছে। এই জন্য পিআর হইল প্রত্যেকের স্ব। জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলন চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। প্রাথমিক পর্যায়ে কিডনির রোগ শনাক্ত করতে পারে এমন টয়লেট পরিষ্কারক ইউরিফাই ট্যাবলেট তৈরি করেছে যুক্তরাজ্যের এক শিক্ষার্থী, যা জায়গা করে নিয়েছে জেমস ডায়সন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ 20 তালিকায়। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট ও ইম্পেরিয়াল কলেজের স্নাতক শিক্ষার্থী ইদান জু উদ্ভাবন করেছেন বিশেষ এই ট্যাবলেট। এটি টয়লেট ট্যাবলেট ফ্লাশ করার সময় নির্গত করে বিশেষ রাসায়নিক রিয়েজেন্ট, যা প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে সক্ষম। কিডনি রোগের প্রাথমিক সংকেত হিসেবে যেটি ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে। ব্যবহারকারীর ঝুঁকিতে থাকলে পানির রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হলুদ থেকে নীল হবে। এই ছিল এ সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।